প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 এই মহামারীর সময় তোমরা সকলেই সুস্থ আছো আশা রাখি। মিরেডাঙ্গা ইসলামী আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সের অনলাইন তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক পদার্থবিদ্যা। আজকে আলোচ্য টপিকস হচ্ছে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা অনলাইন ক্লাসে কি কি টপিকস আজ শিখব তার একটি শিখন ফল আমরা দেখে নিই। লার্নিং আউটকাম কি কি দেখো। 1 নম্বর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে জানতে পারবে, যেটা তোমরা এর পূর্বে দ্বিতীয় অধ্যায়ে গতিবিদ্যা অধ্যায়ে শিখছিলে। তারপরও এটা যেহেতু কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের সঙ্গে সম্পৃক্ত, তাই এই টপিকসটা তোমাদের আজকের জন্য রাখছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল সম্পর্কে জানতে পারবে, এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের ব্যবহার অর্থাৎ বাস্তবিক জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের ব্যবহার দেখতে পাই। তার মধ্যে তোমাদের বইতে যে সীমাবদ্ধ রাখছে দুটো টপিক্সের পরে দেখো, রাস্তার বাঁকে সাইকেল আরোহী অথবা দৌড়বিদ এর গতির বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারি তার সম্পর্কে তোমরা জানতে পারবে। রোমান 2 হচ্ছে রাস্তার বাঁকে অথবা রেল লাইনের বাঁকে মোটর বা রেলগাড়ির গতি কেমন হয় তা সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্স এর সংজ্ঞা এবং বাস্তবিক এর ব্যবহারিক প্রয়োগ কোথায় কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা একটু দেখি, সমদ্রুতিতে চলছে এবং বৃত্তাকার পথে সমদ্রুতিতে এম ভরে একটি বস্তু কণা সমদ্রুতিতে একটি নির্দিষ্ট দিকে চলছে। আমরা জানি সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না। কেন ত্বরণ থাকে না? আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগের মান, বেগ যেহেতু একটি ভেক্টর রাশি, তাই বেগের মান অথবা বেগের দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন হয় তথা ত্বরণ ঘটে। তাহলে যেহেতু সমদ্রুতিতে চলমান বস্তুর মান সমান, সমদ্রুতিতে চলমান বস্তুর মান সমান এবং যেহেতু রৈখিক পথ বরাবর দিকের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা জানি ত্বরণ এ সমান সমান b মাইনাস b নট বাই t। যেহেতু সমদ্রুতিতে চলমান বস্তুর শেষ বেগ ও আদি বেগ সমান, তাই এক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। কিন্তু বৃত্তাকার পথে ঘূর্ণমান সমদ্রুতিতে কোনো বস্তু কণার ত্বরণ থাকে কেন? শিক্ষার্থীরা আমরা সেটা জানবো। আমাদের আলোচ্য সূচিতে একটা বিশাল ভূমিকা রাখবে। তাহলে আসো আমরা বৃত্তাকার পথে বিদ্রুতিতে সমদ্রুতিতে কোনো বস্তু কণা
চলছে, তাহলে যে রৈখিক বেগটা, এই রৈখিক বেগ হচ্ছে বৃত্তাকার পথের সাথে স্পর্শক বরাবর। এই জায়গায় এসে দেখা যাচ্ছে যে বস্তুটার দিকে পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে আমরা একটু আগে শিখলাম বেগের মান অথবা দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন তথা ত্বরণ ঘটে। তাহলে যেহেতু বি সমদূরত্বে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, তাহলে বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ধরে নাও এ একটা অবস্থান, বি একটা অবস্থান, তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানের দিকের ডিরেকশন অর্থাৎ দিক পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে দিক পরিবর্তন ঘটা মানেই হচ্ছে ত্বরণ। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কণার বেগের মানের পরিবর্তন না ঘটলেও বেগের দিকের পরিবর্তন ঘটে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। ধরে নাও সি অবস্থানে, তাহলে এখানে স্পর্শক বরাবর, তাহলে এখানেও বেগের দিকের পরিবর্তন ঘটে যাচ্ছে, বেগের দিকের পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে সমদূরত্বে চলমান বৃত্তাকার পথে বস্তু কণার বেগের মান সমান হলো বেগের দিক যেহেতু পরিবর্তন হচ্ছে, ডিরেকশন পরিবর্তন হচ্ছে, তাই বৃত্তাকার পথে সমদূরত্বে চলমান বস্তুর ত্বরণ থাকে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা অনুধাবনমূলক প্রশ্নে একটা প্রশ্নের মুখোমুখি হতে পারো। সরল রৈখিক পথ বরাবর সমদূরত্বে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে কেন? তাহলে শিক্ষার্থীরা যেভাবে বর্ণনা দিলাম এই বর্ণনা দিলে যথেষ্ট। এবার আসো আমরা, তাহলে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো বস্তু কণা ব্যাসার্ধ বরাবর ও কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে, কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। কি শিখলাম? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো বস্তু কণার বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। ত্বরণ ইংরেজি যেহেতু এক্সেলারেশন, তাই কেন্দ্রমুখী ত্বরণকে এ দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে শিক্ষার্থীরা কেন্দ্রমুখী ত্বরণ খেয়াল করো, কেন্দ্রমুখী ত্বরণকে আমরা একটা ইকুয়েশনে দাঁড় করাবো। সেই ইকুয়েশনটা কি হতে পারে? তাহলে ধরে নাও এই অবস্থানে কৌণিক বেগ এই অবস্থান থেকে বি অবস্থানে গেল এবং কৌণিক দূরত্ব হচ্ছে থিটা অতিক্রম করলো। তাহলে তোমরা 9 টেনে শিখছো কোণের বিদ্যমান সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। যেহেতু আমরা বেগের চাপ হচ্ছে এই অবস্থান থেকে বি অবস্থানে, তাহলে কিসের চাপ? তার বেগের পরিবর্তনের চাপ। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি বাই ব্যাসার্ধ বরাবর বেগ ভি। দুটো একই জাতীয় রাশি হতে হবে, এটা তোমরা জানো। তাহলে থিটা সমান সমান ডেল্টা ভি বাই ভি, দেয়ারফর ডেল্টা ভি সমান সমান বি। ডেল্টা থিটা দাও, কোনটা ক্ষুদ্র মানের হতে পারে, তাহলে ডেল্টা থিটা। নাও ইকুয়েশন নাম্বার 1। তাহলে শিক্ষার্থীরা ত্বরণ কাকে বলে? বেগের কেন্দ্রমুখী বরাবর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণ অ্যাক্সেলারেশন a সমান সমান লিমিট দিয়ে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 ডেল্টা v বাই ডেল্টা t। ডেল্টা v এর মান বসা দাও, তাহলে লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 ডেল্টা v এর মান হচ্ছে v ডেল্টা থিটা, v ডেল্টা থিটা বাই ডেল্টা t। vটা প্রথমে নিয়ে আসো, তাহলে লিমিট ডেল্টা t টেন্ডস টু 0
ডেল্টা থিটা বাই ডেল্টা টি কৌণিক বেগে সময়ের পরিবর্তনে কৌণিক স্বরের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। তাহলে এটুকু হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তাহলে এ সমান সমান বি ওমেগা। আবার আমরা জানি বি সমান সমান ওমেগা আর, দেয়ারফর ওমেগা সমান সমান বি বাই আর, ওমেগা সমান সমান বি বাই আর। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 2, তাহলে 2 নং ইকুয়েশনে যদি আমরা এই মানটা বসাই, 2 নং এই মানটা যদি বসাই, এ সমান সমান বি ইন্টু ওমেগা মান হচ্ছে বি বাই আর, দেয়ারফর বি স্কয়ার বাই আর। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবে কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান বি স্কয়ার বাই আর। আমাদের এটে কাজে লাগবে একটু পরে। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্ন মানে আমরা দুটো প্রশ্ন শিখলাম। রৈখিক পথ বরাবর সমদুরতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার পথে ঘূর্ণমান বস্তুর ত্বরণ থাকে কেন, ব্যাখ্যা করতে পারবে, এটা আমরা শিখলাম। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল সম্পর্কে জানতে পারবে। সেন্ট্রিপিটাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা জানি আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করছি, আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ছি না এবং পৃথিবীর কেন্দ্রের দিকেও যাচ্ছি না। তাহলে আমরা কেন্দ্রের দিকে যে পরিমাণ বল দিচ্ছি, কেন্দ্র আমাদের তার বিপরীত দিকে সমপরিমাণ বল দিচ্ছে, তাই আমরা সাম্যাবস্থায় পৃথিবীর পৃষ্ঠে আছি। অর্থাৎ এখানে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল বিধায় আমরা সাম্যাবস্থায় আসছি। তাহলে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স কাকে বলে? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তখন বৃত্তের কেন্দ্রের দিকে একটি নিট বল ক্রিয়াশীল হয়। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন বৃত্তের কেন্দ্রের দিকে একটি নিট বল ক্রিয়াশীল হয়, যে বলের কারণে বস্তুটি বৃত্তাকার পথে ঘোরে সেই বলকে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল ফোর্স বলে। তাহলে কেন্দ্রমুখী বল, তাহলে শিক্ষার্থীরা F সমান সমান আমরা নিউটন সেকেন্ড ল থেকে জানি ma, মাত্র আমরা শিখে আসছি। এর মান হচ্ছে বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে যে ত্বরণটা সেটি ছিল a সমান সমান b স্কয়ার বাই r। তাহলে আমরা b স্কয়ার বাই r যদি বসাই তাহলে mb স্কয়ার বাই r। তাহলে শিক্ষার্থীরা সবসময় খেয়াল রাখবে কেন্দ্রমুখী বল হচ্ছে mb স্কয়ার বাই r, mb স্কয়ার বাই r। ধরে নাও একটি বস্তুকে সুতার সাহায্যে হাতে বেঁধে যদি আমি ঘোরাই, তাহলে সুতাটা হবে ব্যাসার্ধ এবং ঘূর্ণায়মান বস্তুটা হবে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে যখন আমি ঘোরাতে থাকবো তখন সুতাটা আমার আঙ্গুলের উপর একটা বল প্রয়োগ করতে থাকবে, আর আমি যে বলটা প্রয়োগ করব, যে বলের কারণে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে সেই বলটা ওই বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে সক্ষম হবে। তাহলে আমি ওই বস্তুর উপর ঘূর্ণায়মান বস্তুর পরে যে বল প্রয়োগ করব, সেই বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে শিক্ষার্থীরা তার মান কত? তার মান হচ্ছে mg স্কয়ার বাই r। এমটা কি? এমটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, কণা বা বস্তু। বিটা হচ্ছে রৈখিক বেগ, অর্থাৎ ওই বৃত্তের স্পর্শক বরাবর যে বেগটা সেটি হচ্ছে রৈখিক বেগ। আরটা হচ্ছে ওই যে বৃত্তে
ঘূর্ণায়মান ওই বৃত্তের ব্যাসার্ধ। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, একটি সুতার সাহায্যে বস্তুটিকে ঘোরাচ্ছি, তাহলে একটা সংযোগ রেখা আছে। সংযোগ রেখা ছাড়াও কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়। আমরা একটু পরে শিখি, তাহলে আমরা কেন্দ্রমুখী বল এবং তার ইকুয়েশনটা আমরা শিখে গেলাম। এবার শিক্ষার্থীরা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল বৃত্তাকার পথে একই জিনিস। যখন বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন বৃত্তের কেন্দ্রের দিকে একটি বল ক্রিয়াশীল হয়। এই বলটিকে কেন্দ্রমুখী বল বলে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে কেন্দ্রমুখী যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় তার বিপরীতমুখী সমপরিমাণ বল ক্রিয়াশীল হয়। তাই বস্তুটি ছিটকে কোনো দিকে যেতে পারে না। তাহলে বৃত্তের কেন্দ্রের বাইরের দিকে যে বল ক্রিয়াশীল হয় তাকে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। তাহলে সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল। এই দুটি বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল হয়, একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না। তোমরা নিউটনের তৃতীয় সূত্র শিখছিলে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই অ্যাকশন এবং রিঅ্যাকশন দুটি ভিন্ন বস্তুর পরে ক্রিয়াশীল হয়। তাহলে যখন সুতার সাহায্যে একটি বস্তুটিকে ঘোরানো হচ্ছে, তাহলে বস্তু উপরে আমি আঙ্গুলের মাধ্যমে সুতার উপর দিয়ে যে বল বস্তুর উপর প্রয়োগ করছি ওই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে বস্তুর উপর ঘূর্ণায়মান বস্তুর উপর কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল হয়। আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে সুতাটা বস্তুটা যে ঘুরছে, তাহলে বস্তুটা ঘোরার ফলে সে বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে, তাহলে বাইরের দিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে অবশ্যই আঙ্গুলের উপর যে বলটা ক্রিয়াশীল সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে বস্তুটা ভিতরের দিকে জানা থাকে, কেন্দ্রের দিকে জানা থাকে, তাহলে বস্তুটা পরে যে বল প্রয়োগ আছে তার দিকে ডিরেকশন হচ্ছে কেন্দ্রের দিকে, এই জন্য সেই বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর যেহেতু আঙ্গুলের উপর বস্তুটা যে ঘুরছে, যদি ছিঁড়ে যায় সুতাটা তাহলে বাইরের দিকে চলে যাবে, তাহলে ওই বলটাই ছিল হচ্ছে তার বাইরের দিকে বল, তাহলে ওটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বল হচ্ছে কেন্দ্রে প্রযুক্ত হয়, আর কেন্দ্রমুখী বলটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত হয়। তাহলে আমরা এটা শিখলাম। আর দুটো কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল যে সংযোগ রেখা, আমি একটা সুতার সাহায্যে সুতা অবশ্যই সংযোগ রেখা লাগবে, কোনো সংযোগ রেখা লাগবে না। আমরা পৃথিবীতে বাস করছি, পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে কোনো সংযোগকারী বল নাই। এখানে মহাকর্ষ বল কাজ করছে। নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা শিখছো, G ইন্টু m1 m2 বাই d স্কয়ার। তাহলে এই বলটা বস্তুর উপর অর্থাৎ সূর্যের পরে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে সূর্য পৃথিবীর পরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যার কারণে পৃথিবীটাকে সূর্য টেনে রাখছে। আর সূর্য যেন পৃথিবী যেন বাইরের দিকে না যেতে পারে, তার জন্য দেখা যাচ্ছে সূর্য তার কেন্দ্রের দিকে টেনে রাখছে। তাহলে সূর্য পৃথিবীর পরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর পৃথিবী সূর্যের পরে যে বল প্রয়োগ করছে অর্থাৎ বাইরের দিকে যেতে পারছে না, তাহলে অবশ্যই বল প্রয়োগ করছে, তাহলে সেই বলটা হচ্ছে সূর্যের কেন্দ্রের পরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে সংযোগ থাকতে হবে এরকম কোনো কথা নাই। তাহলে শিক্ষার্থীরা আমরা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যেহেতু প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই কেন্দ্রমুখী বলের মান F = mv²/r, কেন্দ্র বিমুখী বলের মানও mv²/r। এটা আমরা শিখে গেলাম। যেহেতু আমাদের ফোর্স আমাদের রৈখিক বরাবর, আমরা কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা F প্রয়োগ করি, আর কেন্দ্রমুখী বল ও F, তাহলে দুটোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। এই জন্য আমরা FC দিয়ে ইন্ডিকেট করব। F আর FC তাহলে ডিভাইডে আলাদা হয়ে গেল। FCটা হচ্ছে সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এটা যখন বলবে তখন mv²/r, আমরা এটা মনে রাখবো। শিক্ষার্থীরা এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল আমরা জানি বৃত্তাকার পথে অসংখ্য অসংখ্য জিনিস ঘুরছে, আর কেউ বাধ্য হয়ে ঘুরতে হয়। আমরা পৃথিবীর উপরে পৃষ্ঠে ঘুরছি, তাহলে আমরা
পৃথিবী কেন্দ্রের দিকে এক প্রকার বল প্রয়োগ করছি, আর পৃথিবী তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে। তাহলে প্রতিক্রিয়া একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বিধে আমরা সাম্যাবস্থায় আছি। তাহলে শিক্ষার্থীরা আমাদের 3 নম্বর প্রশ্নটি ছিল যে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের ব্যবহার, কোথায় তার ব্যবহার, এর বাস্তবিক ব্যবহার আছে কিনা। 1 নম্বর হচ্ছে ওখানে এক হচ্ছে রাস্তার বাঁকে সাইকেল আরোহী অথবা দৌড়বিদের গতি। তোমরা লক্ষ্য করছো পাশে দুটো চিত্র দেওয়া আছে। দেখো একজন সাইকেল আরোহী এরকম একটা বাঁকে তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, সোজা রাস্তা, এটা হচ্ছে টার্নিং অফ হাইওয়ে অর্থাৎ টার্নিং পয়েন্ট বাঁক। তাহলে এই বাঁকের যদি আমরা ব্যাসার্ধ মানে কি, যার একটা কেন্দ্র থাকবে তার একটা ব্যাসার্ধ থাকবে। আর এই ক্ষেত্রে দেখো আমি এখানে একটা টার্নিং পয়েন্ট রাখলাম, এটাও যদি আমি ব্যাসার্ধ যদি আমি আঁকি তাহলে তার ব্যাসার্ধ কি, এখানে R1, এখানে R2। তাহলে এই যে বাঁকটা বিভিন্ন কায়দার হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে যেরকম বাঁক হবে আমরা জানি, আমরা দেখছি যে কোনো গাড়ি চলন্ত অবস্থায় স্টেট পথ দিয়ে যাচ্ছে, কিন্তু যখনই বাঁক নেয় তখন তার গতি মোশন একই ধরে রাখতে পারে না। যদি সে একই ধরে রাখে তাহলে দেখা যাচ্ছে যে বাঁক পথে সোজা যেয়ে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটায় ফেলে, বড় দুর্ঘটনা ঘটে যায়। আবার যখন কোনো গাড়ি বা ট্রেন বাঁক নেয় তখন তার গতিকে মন্থর করতে হয়, স্লো করতে হয়, ধীর করতে হয়। কেন শিক্ষার্থীরা ধীর করতে হয়, স্লো করতে হয়, গতি কমাতে হয়, সেটি হচ্ছে আমাদের আলোচ্য টপিকস। তোমরা বিভিন্ন সিকিউর মুখোমুখি হবে এর উপরে। তাহলে শিক্ষার্থীরা আমরা শিখলাম টার্নিং পয়েন্ট অর্থাৎ বাঁকের ব্যাসার্ধ একরকম না, বাঁকের ব্যাসার্ধ একরকম না। তোমরা এই পয়েন্টটা একটু মনে রাখতে লাগো। আমরা এবার দেখি দেখো স্টেপ পথ, সোজা সরল পথে একজন সাইকেল আরোহী, ধরো সাইকেল আরোহী এদিকে যাচ্ছে, তাহলে অবশ্যই সে বিবেগে যাচ্ছে ধরে নাও, তাহলে অবশ্যই আরোহী সহ সাইকেলের ভর ওজন ধরো W = mg। তাহলে সাইকেলটা নিচের দিকে যাচ্ছে না, ধরে নাও আমি এখানে দাঁড়া আছি, তাহলে আমার একটা নির্দিষ্ট ওজন আছে, তাহলে আমার ওজনটা ভূপৃষ্ঠের পরে চাপ দিচ্ছে, তাহলে ভূমি সমপরিমাণ চাপ দিচ্ছে, কিন্তু আমি সাম্যাবস্থা আছি, তা নাহলে আমি নিচের দিকে চলে যেতাম। তাহলে সাইকেল তার আরোহী সহ ওজন হচ্ছে mg, তাহলে অবশ্যই সাইকেলকেও, যেহেতু সাইকেল নিচের দিকে যাচ্ছে না, তাহলে সাইকেলকেও তার রিয়াকশন বল ভূপৃষ্ঠ ভূমি তার উপরের দিকে রিয়াকশন বল দিচ্ছে। তাহলে এই বস্তুর ওজন আর রিয়াকশন বল সমান বিধায় স্মুথলি সাইকেলটা সামনের দিকে চলতে পারে। কিন্তু যদি বাঁক নেয় তখন যে গতি নিয়ে যাচ্ছিল ভি গতিতে যদি যায়, তাহলে যেহেতু রিয়াকশন বল এবং বস্তুর ওজন সমান বিধায় এই বেগের গতির কারণে সাইকেলটা বাঁক নিতে পারবে না, নিচের দিকে পড়ে যাবে। তাই আমরা দেখি বাঁকের পথে, তাই তোমরা চিত্রে লক্ষ্য করো, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 এর দিকে লক্ষ্য করো। চিত্র 1
তোমরা দেখো একজন সাইকেল আরোহী একটু বাঁক নিয়ে একটা টার্নিং পয়েন্ট বাঁক পথ অতিক্রম করছে, তাহলে সাইকেল আরোহী, তোমরা লক্ষ্য করছো সাইকেল আরোহী সোজা না যে কিছুটা কেন্দ্র বরাবর এরকম বাঁক, তাহলে কেন্দ্র বরাবর ঝুঁকে যাচ্ছে, অর্থাৎ তাকে অবশ্যই সাইকেলটা অবিলম্বের সাথে কিছুটা কোণ করে তাকে বাঁকতে হচ্ছে। কেন বাঁকতে হচ্ছে? কারণ টার্নিং পয়েন্টে অর্থাৎ বাঁক পথে বাঁকতে হলে কেন্দ্রমুখী একটি বল সৃষ্টি করতেই হবে। কেন্দ্রমুখী বল যদি সৃষ্টি করতে না পারে, একটু আগে দেখালাম, এই কেন্দ্রমুখী বল অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স এবং বস্তুর ওজন, সাইকেল এবং আরোহীর ওজন যদি সমান হয়, একটি আরেকটিকে নিষ্ক্রিয় করে দিল, তাহলে এখানে কেন্দ্রের দিকে কোনো বলের সৃষ্টি হবে না। তাহলে কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে যে তাকে কিছুটা বাঁক নিতে হচ্ছে, কত কোণে বাঁক নিতে হচ্ছে? তাহলে খেয়াল করো, সাইকেল লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে বল প্রয়োগ করছিল বিধায় রিঅ্যাকশন ফোর্সটা লম্বভাবে, যখন সাইকেলটা বাঁক নিয়ে বল প্রয়োগ করলো, তখন রিঅ্যাকশন ফোর্সও তাকে বিপরীতমুখী দেবে। এই রিঅ্যাকশন বলটা, এই প্রতিক্রিয়া বলটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে শিক্ষার্থীরা, এখানে যদি আমরা ত্রিভুজ আঁকি, তাহলে এটি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এই অংশটুকু হবে রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে অতিভুজ। আর তাহলে অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে cos θ সমান ভূমি হয় অতিভুজ, তাহলে আর cos θ, তাহলে এটুকু হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর cos, বাকিটুকু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ আর sin θ, তাহলে এটি হচ্ছে আর sin θ। তাহলে সবসময় যেহেতু সাইকেল আরোহী এবং সাইকেলের ওজন ছিল হচ্ছে ডাব্লু, তাহলে এই ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এই আর উলম্ব বলটি হচ্ছে আর cos θ, তাহলে অবশ্যই আর cos θ ওই বস্তুর ওজন ডাব্লু সমান mg দ্বারা প্রশমিত হয়ে যাবে। তাহলে দেখো, ওই প্রতিক্রিয়া বলটার এক্স অক্ষ বরাবর আরেকটি অংশ থেকে গেছে, এই আর সাইন থিটা, এই উপাংশটুকুই হচ্ছে তাকে কেন্দ্রমুখী বল সৃষ্টিতে সাহায্য করবে। তাহলে যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিক্রিয়াটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, তাহলে এই আর সাইন থিটা তার প্রতিক্রিয়া বলটা ছিল ওই যে কেন্দ্রবিমুখী বল এম বি স্কয়ার বাই আর, ইকুয়েশন নাম্বার 2। তাহলে সো এবার খেয়াল করো, 2 নংকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করি, 2 নংকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করি, তাহলে আর সাইন থিটা বাই আর cos থিটা ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর বাই এম জি। তাহলে আর কেটে গেল, সাইন বাই cos মানে হচ্ছে tan থিটা সমান সমান এম বি স্কয়ার বাই আর ইন্টু 1 বাই এম জি, এম কেটে গেল, তাহলে বি স্কয়ার বাই আর জি, তাহলে tan থিটা সমান সমান বি স্কয়ার বাই আর জি। তাহলে বিটা কি? ওই সাইকেল আরোহীর রৈখিক বেগ। তাহলে শিক্ষার্থীরা বৃত্তাকার পথে যদি তাকে বিপদমুক্তভাবে ঘুরতে হয়, তাহলে তাকে গতি অর্থাৎ সাইকেলের গতি তাকে যদি বেশি রাখতে হয়, বেগ তাকে যদি
বেগ যদি বেশি থাকে তাহলে অবশ্যই তার কোণটা বেশি হতে হবে, এবং ব্যাসার্ধ যদি কম হয়, ব্যাসার্ধ টার্নিং পাথটা যদি ব্যাসার্ধ যদি কম হয় এবং বেগটা যদি বেশি হয় তাহলে কোণের মানও বেশি হতে হবে, এবং যদি বেগের মান কম হয় তাহলে তার হেলানোটা তাকে কম করলে হচ্ছে বেগ যত বেশি হবে তাকে হেলতে হবে বেশি, যত বেশি হেলবে ততই কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে বেশি। যদি না হেলতে পারে বা না হেলে তাহলে কেন্দ্রমুখী বল থেকে কেন্দ্রমুখী বল বেশি হবে বিধায় ওই আরোহী দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ ছিটকে পড়ে যাবে। তাহলে সাইকেল আরোহী অথবা একজন দৌড়বিদ অনুভূমিকের সাথে সে বাঁকতে পারে, খেলতে পারে, কিন্তু যদি একটি গাড়ি বলি, একটি ট্রাক, একটি বাস, একটি মিনি বাস, আমরা যাই বলি না কেন, অথবা ট্রেন, এরা তো এরকম কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে অবশ্যই টার্নিং পয়েন্টে বা বিন্দুতে টার্নিং অফ হাইওয়ে পজিশনে অবশ্যই ইঞ্জিনিয়ার কর্তৃক তাকে চিত্র 2 দেখো, তাকে অনুভূমিকের সাথে কেন্দ্র দিকে তলটা একটু ঢালো এবং কেন্দ্রের বাইরের দিকে তলটা একটু উঁচু করে, অর্থাৎ অনুভূমিকের সাথে এরকম উঁচু করে তৈরি করতে হবে, তাহলে স্মুথলি অর্থাৎ বিপদমুক্তভাবে বাঁকটা নিতে পারবে। শিক্ষার্থীরা দেখি তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার এখানে নিযুক্ত হয় কতটুকু, অর্থাৎ ভূমি থেকে নতুন তলটা, অনুভূমিক তলটা, নতুন তল, অনুভূমিক তল, অনুভূমিক আরেকটি তল, এটি এক্স, এটা এক্স, এটা এক্স ড্যাশ, তাহলে ওই এক্স ড্যাশ হচ্ছে নতুন তল, এক্স ওকে নতুন তল। তাহলে পুরাতন তলের সাথে নতুন তল কত কোণে বাঁক নেবে রাস্তার টার্নিং পয়েন্ট দেখে একজন ইঞ্জিনিয়ার সেটা নির্ধারণ করে, এবং ওই টার্নিং পয়েন্টে বাঁকে গাড়ির গতিবেগ কত হবে তাও ওখানে উল্লেখ করা থাকে। তার থেকে বেশি বেগে যদি কোনো চালক যেতে থাকে তাহলে ওখানে দুর্ঘটনা ঘটবে এবং সে আইনত অপরাধে সাব্যস্ত হবে। তাহলে শিক্ষার্থীরা আসো, এই অনুভূমিক তলের সাথে বাইরের তলটা, উপরের তলটা, অনুভূমিক তলের সাথে এই যে আনত তলটা যে কোণ করে এই কোণটাকে ব্যাংকিং কোণ বলা হয় বা ঢাল বলা হয়। তোমরা হায়ার ম্যাথে শিখছো ঢাল কাকে বলে। কোনো আনত রেখা অনুভূমিক রেখার সাথে যে কোণ করে তার ট্যানজেন্ট মানকে ঢাল বলা হয়। তাহলে আমরা এই টার্নিং পয়েন্টে আমরা ট্যানজেন্টটা বের করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা এখানেও একইভাবে গাড়িটা, এটা হচ্ছে অনুভূমিক পূর্বের এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে কি এটা লম্ব, তাহলে আদি অক্ষের সাথে এই নতুন এই তলের পরে গাড়িটা এরকম বাঁক নিয়ে চলবে, তাহলে কতটুকু বাঁকবে? এখানে থিটা কোণ হলে এটাও থিটা কোণ, তাহলে এখানে গাড়িটা নিচের দিকে জাতিসহ ওজন হচ্ছে mg, তাহলে নিচের দিকে একটা বল ক্রিয়াশীল হবে, তাহলে তার জন্য উপরের দিকে একটা রিয়াকশন বল কাজ করবে। সেই রিয়াকশন বলটা আগেটা নতুন দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে আর cos থিটা আর এক্স অক্ষ আদি অক্ষ বরাবর আর sin থিটা। এই আর sin থিটাই তাই হচ্ছে কেন্দ্রমুখী বল সৃষ্টি করবে, আর sin থিটা তাই হচ্ছে কেন্দ্রমুখী বল সৃষ্টি করবে। ওই কেন্দ্রমুখী বলের কারণে তাকে স্মুথলি ভাবে বাঁক পথে চলতে সাহায্য করবে। তাহলে আগেটার মতোই আমরা একইভাবে বলতে পারি আর cos থিটা হচ্ছে গাড়ি ওজন mg, ইকুয়েশন নম্বর 1, এবং কেন্দ্রমুখী বল আর কেন্দ্রমুখী বল সৃষ্টি হচ্ছে ওই প্রতিক্রিয়া বল দুটো অংশে অনুভূমিক বরাবর স্থির হচ্ছে
আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা সমান সমান কেন্দ্রমুখী বল ছিল mv স্কয়ার বাই আর। ইকুয়েশন নাম্বার 2, এটাকে যদি আমরা দুই নামকে এক নাম দিয়ে ভাগ করি তাহলে একইভাবে tan থিটা সমান সমান v স্কয়ার বাই আর জি। এই ছিল হচ্ছে আমাদের, তাহলে থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, থিটা হচ্ছে এক্ষেত্রে ব্যাংকিং কোণ। তাহলে শিক্ষার্থীরা কতটুকু উঁচু করতে হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে ধরে নাও গাড়িটার নতুন এক্স তল অর্থাৎ কেন্দ্র থেকে এই দূরত্বটুকু হচ্ছে ডি, ডিস্টেন্স ডি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে ডি। দেয়ারফর এইচ সমান সমান ডি সাইন থিটা। এখানে ডি এবং অন্তর্ভুক্ত কোণ ব্যাংকিং কোণের মান বসে কতটুকু হাইট, কতটুকু উচ্চতা করতে হবে সেটা বের করা যায়। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বল এর উদাহরণগুলো আমরা শিখলাম। তোমরা কোভিড-19 এই মহামারীর সময় সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী গাণিতিক সমস্যাগুলি আমরা করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।